ক্লাস 9 আজকে আমরা তাপের শেষ অংশটুকু আলোচনা করব। এই অংশে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেইগুলো একটু সংক্ষেপে বলে নিই। সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, শিশির, শিশিরাঙ্ক, কুয়াশা, মেঘ, আর ফাইনালি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই কটা জিনিস জানলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর এর ঠিক পরের যে অধ্যায়, আমরা শব্দ বলে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা শেষ করব। প্রথমে আজকে এখন যেটা আমরা বলবো, সম্পৃক্ত বাষ্প কাকে বলে। বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে তখন ওই স্থানের যে বায়ু, সেই বায়ুটাকে বলা হবে সম্পৃক্ত বায়ু। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু, মানে সে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি সে ধারণ করে, তখন সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ুকে বলা হয়ে থাকবে সম্পৃক্ত বায়ু। আর সম্পৃক্ত বায়ুর যে চাপ হয় সেটাকে বলা হয়ে থাকে সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক একইভাবে অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, আর অসম্পৃক্ত বাষ্প যদি আমরা বলতে পারি, সেখান থেকে অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারবো। অসম্পৃক্ত বাষ্প কাকে বলছে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো বায়ুতে সর্বাধিক যে পরিমাণ বায়ু থাকতে পারে, তার থেকে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, তার থেকে যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে, তখন সেই আয়তনের বায়ুকে ওই উষ্ণতায় অসম্পৃক্ত বায়ু বলে। অর্থাৎ এখানে যেমন আমরা পড়েছিলাম যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, বা সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুটা সম্পৃক্ত হয়, সেটাকে আমরা সম্পৃক্ত বায়ু বলছিলাম। আর সম্পৃক্ত বায়ু কর্তৃক যে চাপ, সেটাকে বলছে সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক একইভাবে অসম্পৃক্ত বাষ্প আমি এখানে লিখে নিই, এই সংজ্ঞা থেকেই তোমরা বলতে পারবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা উচিত, তার থেকে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে সেই নির্দিষ্ট উষ্ণতায় ওই বায়ুকে আমরা বলবো অসম্পৃক্ত বায়ু বা অসম্পৃক্ত বাষ্প। এখন অসম্পৃক্ত বাষ্প কর্তৃক যে চাপ বা অসম্পৃক্ত বাষ্পের যে চাপ, সেটাকে আমরা বলে থাকি অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে HW1 HW2 দুটো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব শিশিরাঙ্ক কাকে বলে। আমরা শিশির কথাটা বললে আমাদের সকলেরই একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে আমাদের এই যে শরৎকাল, এখন থেকে শিশির পড়া শুরু হয়ে গেছে, এবং শীতকালে আমরা দেখেছি মাঠে কিংবা কোনো ফাঁকা জায়গায় ঘাসের উপর বিন্দু বিন্দু জলকণা জমতে দেখতে পাওয়া যায়, যেগুলোকে শিশির বা ডিউ বলা হয়ে থাকে। তাহলে এবার বলছে শিশির কখন পড়বে বা কোন পার্টিকুলার তাপমাত্রায় পড়বে। আমি এখানে বলেছি যে বিশেষ, আগে আমি বলে নিই শিশিরাঙ্ক কাকে বলে। যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক মানে হচ্ছে শিশিরাঙ্ক অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্ক বা একটা নির্দিষ্ট উষ্ণতার মান। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু, তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় যে উষ্ণতায়, সেটাকেই বলছে তার শিশিরাঙ্ক। তাহলে একটা বিশেষ তাপমাত্রা, যে তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যেটা থাকে, সেটা দ্বারাই যদি সে সম্পৃক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয়ে থাকে শিশিরাঙ্ক। এর পরে যেটা বলছে, দেখো শিশির কাকে বলে। বলছি কোনো স্থানের বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ওর মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়, এবং ওই ঘনীভূত জলীয় বাষ্প বিন্দু বিন্দু জলকণার রূপে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো কঠিন বস্তু বা ঘাসের উপর বিন্দু বিন্দু জলকণার উপরে জমা হলে তখন সেটাকে আমরা শিশির বলি। এবার
প্রশ্ন এখানে বলছে দিনের বেলায় শিশির পড়ে না কেন? তাহলে দিনের বেলায় শিশির পড়ে না তার কারণ, দিনের বেলায় যখন আমরা জানি শিশির পড়তে গেলে বায়ুমণ্ডলের তাপমাত্রা তার শিশিরাঙ্কের নিচে নেমে যেতে হবে। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপে বায়ু উষ্ণ অবস্থায় থাকে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা কখনোই তার শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, তাই দিনের বেলায় শিশির পড়ে না। এখানে দেখো আমি কতগুলো অনুসিদ্ধান্ত লিখেছি। আমাদের দেহের পক্ষে স্বচ্ছন্দকারক আপেক্ষিক আর্দ্রতা কাকে, কত মান বা কখন সেটা অস্বস্তিকর মনে হবে। তবে তার আগে জেনে নেব আর্দ্রতা কাকে বলে। বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প থাকে তাই ওই বায়ুর আর্দ্রতা বলে। অর্থাৎ আর্দ্রতা, বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের পরিমাণটাকেই আর্দ্রতা বলে। এখন আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কিভাবে বলবো? বলছে কোনো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক কথাটা থেকেই আমাদের সংজ্ঞাটা আমরা পেয়ে যাবো। আপেক্ষিক মানে হচ্ছে কোনো এক সে নির্দিষ্ট আয়তনে বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে শুধু এইটুকু বললে হবে না। আপেক্ষিক মানে কারো একটা সাপেক্ষে তুলনা করতে হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু যখন সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে তাতে একটা জলীয় বাষ্প থাকবে, তাহলে তার একটা জলীয় বাষ্পের ভর পাবো, তাতে একটা নির্দিষ্ট মান আছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় দেখা গেল যে বায়ু যখন সম্পৃক্ত হচ্ছে না তখনও তো জলীয় বাষ্প আছে, মানে তার জলীয় বাষ্পের পরিমাণটা কম, তাহলে তখন সে জলীয় বাষ্পের একটা ভর আছে। এখন বলছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই উষ্ণতায় ওই একই আয়তনে বায়ুতে উপস্থিত সম্পৃক্ত জলীয় বাষ্পের যে পরিমাণ, এই দুইয়ের অনুপাতকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যদি এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি, আপেক্ষিক আর্দ্রতা বলেছে কি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম উষ্ণতায় সম আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। কারণ সম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটাই বেশি থাকে, আর এমনি যে কোনো অবস্থায় জলীয় বাষ্পের পরিমাণটা কম হয়, তার মানে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বদা একের কম হয়। তাই আপেক্ষিক আর্দ্রতাকে আমরা শতকরা মাত্রায় প্রকাশ করে একটা পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করে থাকি। যেমন কোথাও কোথাও লেখা থাকবে, দেখবে যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 50% বলতে কী বোঝো? তাহলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 50% কথার অর্থ হলো ঘরের উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার শতকরা 50% জলীয় বাষ্প উপস্থিত আছে। মনে করো কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ুকে যদি 100 গ্রাম জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত করা যায়, তাহলে ওই উষ্ণতায় ওখানে 100 গ্রাম জলীয় বাষ্প নেই, আছে 50 গ্রাম জলীয় বাষ্প। এবার এখানে যে প্রশ্নটা আমি বলেছিলাম যে আমাদের দেহের পক্ষে স্বচ্ছন্দকর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50 থেকে 60%। এর থেকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হয়ে যাওয়ার অর্থই হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। অর্থাৎ আমাদের শরীর থেকে যখন ঘাম নিঃসরণ হবে সেই ঘামটা আর কখনো আর শুকোতে চাইবে না, বাষ্পীভূত হতে চাইবে না, তার ফলে আমাদের একটা অস্বস্তিকর প্যাচপ্যাচে ঘামে ভেজা শরীরের প্যাচপ্যাচে ওয়েদার বলে মনে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে, যখন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্কের সমান হয় তখন আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 100%। অর্থাৎ শিশিরাঙ্ক মানে হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রা বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। আর সম্পৃক্ত মানে কি, সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্পই আছে, তাহলে তার তো আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যাওয়া উচিত। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের যা ভর, ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুতে উপস্থিত সম্পৃক্ত জলীয় বাষ্পের যে ভর, দুটো সমান। অর্থাৎ দুটো উপরের একটা নির্দিষ্ট মান, নিচের ওই একই নির্দিষ্ট মান পরস্পর কেটে গিয়ে এক আসবে এবং সেটাকে শতকরা মাত্রায় কনভার্ট করলে 100% আমরা পেয়ে যাব। নেক্সট যেটা আমরা চলে যাব যে ভালো শিশির জমতে গেলে এর প্রয়োজনীয় শর্তগুলো কী কী, কীরকম? ভালো শিশির জমতে গেলে বলছে মেঘমুক্ত আকাশ হতে হবে। মেঘলা আকাশে কিন্তু শিশির ভালো পড়ে না। তার কারণ হিসাবে বলছে, দেখো, আকাশ মেঘমুক্ত হলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দ্রুত ঠান্ডা হয়, ফলে বাতাসও ঠান্ডা হয়, তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে সহজেই নেমে যায় এবং শিশির পড়ে। অর্থাৎ আকাশ মেঘমুক্ত হলে ভূপৃষ্ঠ সহজেই তাপ বিকিরণ করে এবং শীতল হয়,
ওই শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে বায়ুও শীতল হতে থাকে এবং বায়ুর তাপমাত্রা সহজেই শিশিরাঙ্কের নিচে নেমে যেতে পারে এবং সহজে শিশির পড়ে। স্থির বাতাস অর্থাৎ বায়ুর বেগ যদি বেশি হয়, মানে ঝোড়ো বাতাস যদি বইতে থাকে, তখন কিন্তু ভালো শিশির পড়ে না। স্থির বাতাস থাকলে শিশির পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। বলছে বাতাস স্থির থাকলে কোনো ঠান্ডা বস্তু সংস্পর্শে ওই উষ্ণ বাতাস বেশিক্ষণ থাকতে পারে, ফলে ওই ঠান্ডা বস্তুর মধ্যে তাপ বিকিরণ করে বা তাপ ছেড়ে দিয়ে বাতাস শীতল হতে পারে এবং শীতল হয়ে সেই বাতাসের তাপমাত্রা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাহলে তখন কিন্তু ভালো শিশির পড়তে পারে। নেক্সট বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, যদি কোনোভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে খুব কম পরিমাণ তাপমাত্রা হ্রাস পেলেই বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায় বা উচ্চ তাপমাত্রাতেই বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে যায় এবং সহজেই শিশির পড়ে বা দ্রুত শিশির পড়তে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট হিসাবে যেটা বলা হচ্ছে, দেখো তাপের উত্তম বিকিরক এবং কুপরিবাহী বস্তুর উপস্থিতি। দেখবে তোমরা যদি ভালো করে খেয়াল করো, মাঠে একটা কোনো লোহার জিনিস আর একটা কাঠের জিনিস ফেলে রেখে সন্ধেবেলা চলে যাও, পরের দিন সকালে এসে দেখবে লোহার জিনিসের বস্তুর উপরে বেশি কিন্তু শিশির পড়েছে, কাঠের উপরে কিন্তু কম পড়েছে। এর কারণ হচ্ছে লোহা তাপের যেমন উত্তম বিকিরক হয় এবং শোষকও হয়। এছাড়া কুপরিবাহী বস্তুর এটা যদি একটুখানি দেখি যে পাথরের উপরে বেশি শিশির পড়ছে, মানে মানে লোহা আর কাঠের পরিবর্তে যদি আমরা একটা পাথর খণ্ড এবং একটা লোহার খণ্ড কথা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পাথর খণ্ডের উপরে শিশির কিন্তু বেশি পড়েছে। তার কারণ হচ্ছে তাপের উত্তম বিকিরক দ্রুত তাপ বিকিরণ করতে পারে এবং পাথর কিন্তু তাপের মোটামুটি কুপরিবাহী হয়, ফলে তাড়াতাড়ি শিশির জমে। কিন্তু ভূপৃষ্ঠ যখন সূর্যাস্তের পরে তাপ বিকিরণ করে, ওই পাথর খণ্ডটাও সহজে তাপ বিকিরণ করতে থাকে এবং নিজে ঠান্ডা হয় এবং ওই ঠান্ডা হওয়ার ফলে ওই ঠান্ডা বস্তুতে তাপ কোনোভাবেই অন্য বস্তু থেকে আসতে পারে না, ফলে তার নতুন করে আর উষ্ণ বা গরম হওয়ার সুযোগ থাকে না। তাই ভূপৃষ্ঠ থেকে সহজে তাপ আসতে পারে না, ওই বস্তুর সংস্পর্শে থাকা বায়ু সহজেই শীতল হয়ে ঘনীভূত হবে এবং শিশির পড়বে। এবার যেটা বলছে, আর একটা প্রশ্ন আমরা দিয়েছি, দেখো তোমরা এটা যদি একটুখানি খেয়াল করে দেখো, শিশির যখন পড়ে গাছের উঁচু পাতায় কিন্তু শিশির পড়ে না, শিশির যা পড়ে আমাদের নিচে বা ভূপৃষ্ঠের কাছে যেগুলো আছে সেই গাছের পাতা বা ঘাসের উপরে শিশির পড়তে আমরা দেখতে পাই। এর কারণ কি? বলছে সূর্যাস্তের পর ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করতে থাকে, ওই বিকিরিত তাপ উপরের দিকে চলে যায়, কারণ উপরের বায়ুতে সঞ্চালিত হয়, ফলে উপরের বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে যায় এবং তাপ ছেড়ে দেওয়ার পর শীতল বায়ু নিচের দিকে নেমে আসে। অর্থাৎ এই প্রক্রিয়া বারংবার চলতে থাকে। তাই নিচের বায়ু তাপ বর্জন করে ভারী হয়ে নিচে চলে আসে এবং উপরের অপেক্ষাকৃত হালকা বায়ু ওই উষ্ণতাপ গ্রহণ করে পুনরায় উপরের দিকে উঠে যায়। এই প্রক্রিয়া বারংবার চলতে থাকার ফলে গাছের উপরের দিকের অংশের বায়ু কখনোই তার তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামাতে পারে না বা নামে না। এই কারণেই গাছের উঁচু পাতার উপরে শিশির পড়ে না, যা শিশির পড়ে গাছের নিচু পাতা বা ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাসের উপর। এরপরে যেটা আমরা চলে যাব, কুয়াশা কাকে বলে। আমরা কুয়াশা কাকে বলে এখানে কিন্তু আমি ডেফিনেশনটা বলিনি, তোমাদের বই থেকে পড়তে বলেছি, আমি একটুখানি বলে দিচ্ছি, শুনে নেব। বলছে বায়ুমণ্ডলে ভাসমান জলীয় বাষ্প এবং বায়ুতে উপস্থিত ধূলিকণা, কার্বন কণা এবং কয়লার গুঁড়ো বা বাতাসকে অবলম্বন করে যখন সূক্ষ্ম জলকণার আকারে বায়ুমণ্ডলের মধ্যে বিস্তৃত থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি কুয়াশা। এখন এই যে কুয়াশা আমরা সকলেই দেখেছি, কুয়াশা সাধারণত শীতকালে আমরা বেশি করে দেখতে পাই, তখন বায়ুমণ্ডলের তাপমাত্রা খুব কম থাকে এবং বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়। ওই ঘনীভূত জল বা সূক্ষ্ম জলকণা বাতাসে ভাসমান কার্বন কণা, ধূলিকণা, কয়লার কণাকে অবলম্বন করে ভেসে বেড়ায়, তখনই কুয়াশা সৃষ্টি হয়। এবার বলছি ধোঁয়াশা বা কুহেলিকা বলতে কী বোঝো? ধোঁয়াশা মানে হচ্ছে ধোঁয়া আর কুয়াশা মিলে
বলেছে শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণে সূক্ষ্ম ধূলিকণা, কয়লার গুঁড়ো এবং তড়িতাহিত অর্থাৎ আধানগ্রস্ত কণা লক্ষ্য করা যায়। এগুলির ওপর জলীয় বাষ্প ভাসার ফলে এখানকার পরিবেশ ঘন কুয়াশা বেশি দেখা যায়। একেই ধোঁয়াশা বা কুহেলিকা বলে। কুহেলিকা মূলত আমরা যেটা জানি, দেখবে শীতকালে যখন একটা বড় জলাশয় বা পুকুর আমরা দেখি, পুকুরের জলের উপরে মনে হয় যেন একটা ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, ওটাও কুয়াশা। পুকুরের জলের উপরে যে কুয়াশাটা দেখতে পাই ওটাকেই মূলত তোমার কুহেলিকা বলা হয়ে থাকে। এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে, মেঘটা কি? মেঘ আর কুয়াশার মধ্যে কোনো পার্থক্য নেই। কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন পরিবেশের মধ্যে ভেসে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা বায়ুমণ্ডলকে অবলম্বন করে ভেসে আছে। আর মেঘ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে বা উচ্চ আকাশে বাতাসকে অবলম্বন করে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা যখন বিস্তীর্ণ বা বিশাল এলাকা জুড়ে অবস্থান করে তখনই সেটাকে বলা হয়ে যাচ্ছে মেঘ। তাহলে মেঘ আর কুয়াশা কিন্তু একই জিনিস। কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের অঞ্চলে দেখা যায়, আর মেঘ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে আমরা এটাকে দেখতে পাই। এরপরে যেটা বলছে, দেখো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। এই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভিভিআই, এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। বলছে 1 গ্রাম জলের আয়তন বনাম উষ্ণতা লেখচিত্র এবং 1 গ্রাম জলের ঘনত্ব বনাম উষ্ণতা লেখচিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলাফলগুলি লেখো বা এর সুবিধা কী। 4 নম্বর প্রশ্ন, শীতপ্রধান দেশে জলাশয়ে জল জমে বরফ হলে বরফের ঠিক নিচে এবং জলাশয়ের একেবারে তলদেশে তাপমাত্রা কীরূপ থাকে লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে গেলে আমরা প্রথমে আমাদের একটা সাধারণ আইডিয়া বা ধারণা আমাদের এখানে কাজে লাগাতে হবে। সেটা কীরকম? আমরা সাধারণত জানি জলে যদি তাপ দেওয়া হয় তাহলে তার আয়তন বাড়ে, অর্থাৎ এইভাবে আয়তন বাড়তে বাড়তে একটা সময় সে গ্যাসে পরিণত হয় এবং পাত্র থেকে উড়ে চলে গিয়ে ওই যে গ্যাসে একটা বিশাল আয়তন জুড়ে অবস্থান করতে পারে। 1 বাটি জলকে যদি আমরা তাপ দিয়ে বাষ্পভূত করে দিই, তাহলে জলটা যখন বাটিতে ছিল তাহলে বাটির আয়তন দখল করছিল, কিন্তু ওই জলটাই যখন বাষ্প হয়ে গ্যাসে পরিণত হলো সে সমস্ত গোটা ঘরটা জুড়ে গ্যাসটা অবস্থান করছে। তার মানে ঘরের যা আয়তন হবে ওই গ্যাসের আয়তনটা তাই হবে। অর্থাৎ সাধারণ তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তার আয়তন বাড়ে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আয়তন বাড়ে, এবং উষ্ণতা যদি কমানো হয় তাহলে তার আয়তন কমতে থাকে। এটি হচ্ছে তরল পদার্থের সাধারণ নিয়ম বা বৈশিষ্ট্য। কিন্তু জলের ক্ষেত্রে এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এনে জলকে ধীরে ধীরে উত্তপ্ত করলে দেখা যায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা করলে জলের আয়তন বৃদ্ধির পরিবর্তে দেখা গেছে যে আয়তন হ্রাস পাচ্ছে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গিয়ে জলের আয়তন সবথেকে কম হয়। এবার আমরা জানি ঘনত্ব সমান ডি ইকুয়াল টু m/v। তাহলে আয়তন যদি কম হয়ে যায় তাহলে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরের মধ্যে হরের মান যদি কম হয় তাহলে সেই ভগ্নাংশের মান বেশি হয়, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব বেশি হয়। বলছি 4 ডিগ্রির পর যদি আমরা 5, 6, 7, 8 করে আবার উষ্ণতা বৃদ্ধি করতে থাকি তাহলে দেখা যাচ্ছে তখন আবার জলের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কমে বা হ্রাস পায়। এবার 4 ডিগ্রি থেকে যদি আমরা জলের উষ্ণতা 5, 6, 7 ডিগ্রি সেন্টিগ্রেড এভাবে পরপর বাড়াতে থাকি তখন দেখা গেছে যে তার আয়তনটা পুনরায় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঘনত্ব হ্রাস পাচ্ছে। এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা করতে পারি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি এবং এই ঘনত্বের মান হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1 গ্রাম পার সিসি। এবার ঠিক একইভাবে যদি আমরা জলকে মনে করো জল আমাদের ঘরের তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এবার ওটাকে আস্তে আস্তে শীতল করতে থাকলে দেখা যাবে যে শীতল করতে করতে ওর আয়তনটা হ্রাস পাচ্ছে। ওই আয়তন হ্রাস পেতে পেতে যেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আসলো হ্রাস পেয়ে ওটা সব থেকে কম হলো। এরপরে বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যদি আমরা 3, 2, 1, 0 এইভাবে আরও হ্রাস করতে থাকি তখন বলছে ওর আয়তন আর হ্রাস না পেয়ে পুনরায় বৃদ্ধি পেতে থাকে। এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ।
অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলের আয়তনের যে প্রসারণ অন্যান্য তরলের আয়তনের প্রসারণের সাথে একেবারে ভিন্ন রকম হওয়ায় এটাকেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলছে। এখানে উত্তরটা দিয়ে দিয়েছে বোল্ড লাইনে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, একেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তনের প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, এটাকেই বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম হয়, সুতরাং বলা যায় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। তাহলে এটাও কিন্তু প্রশ্ন আকারে থাকতে পারে, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি আর কোন উষ্ণতায় জলের এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত, এটাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। আর তার সাথে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের মান হচ্ছে 1 গ্রাম পার সিসি। বলছে 1 গ্রাম জলের আয়তন ও ঘনত্ব বনাম লেখচিত্র কিরূপ পরিবর্তিত হয় তা নিচে ছবিতে দেখানো হলো। এখানে দেখো বলেছে 1 গ্রাম জলের আয়তন আর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 থেকে শুরু করেছি। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের আয়তন ছিল এইটা। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে বৃদ্ধি করতে করতে দেখা গেছে যে ওর আয়তন ক্রমশ হ্রাস পেয়েছে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গিয়ে আয়তনটা এই হয়েছে। এবার 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করলে এইভাবে পরপর আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এরকম একটা ইউ আকৃতি বা ইউ এর ন্যায় একটা লেখচিত্র আমরা পাবো। কিন্তু এই লেখচিত্রটাকে যদি আমরা একটু অন্যভাবে করি, কীরকম, যে 1 গ্রাম জলের ঘনত্ব অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব ভার্সেস উষ্ণতা, যদি লেখচিত্র আমরা এখানে ড্র করি, তাহলে সেই লেখচিত্রটা, এই যে লেখচিত্র ইউ এর ঠিক উল্টো, অর্থাৎ উল্টো ইউ লেখচিত্র কিন্তু আমরা পাবো। সেটা কীরকম, আমরা যদি ধরি যে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আরও উচ্চ 4 বা 8, এই জায়গাটা 8 12 যা খুশি হতে পারে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তার একটা ঘনত্ব ছিল, এভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব বেড়েছে, ঘনত্ব বেড়ে বেড়ে দেখা গেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব সব থেকে বেশি। তারপরে আবার যখনই তাপমাত্রা বাড়ানো হয়েছে ঘনত্ব ক্রমশ কমেছে, কমে কমে এই জায়গায় এসে পৌঁছাচ্ছে। ফলে এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা উল্টো ইউ আকৃতি একটা লেখচিত্র পাবো। তাহলে এই লেখচিত্রগুলো থেকেও আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হ্রাস পায় এবং তারপরে পুনরায় বৃদ্ধি পেতে থাকে। ঠিক একইভাবে ঘনত্বর ক্ষেত্রেও যদি আমরা দেখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঘনত্ব বাড়তে থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সব থেকে বেশি হয় এবং তার মান হচ্ছে 1 গ্রাম পার সিসি। এরপরে যদি আবার উষ্ণতা বাড়ানো হয় তাহলে ঘনত্ব কিন্তু কমতে থাকে, যেটা সাধারণ তরলের ধর্ম, মানে উষ্ণতা বাড়লে ঘনত্ব কমবে। কিন্তু জলের ক্ষেত্রে দেখা গেছে 0 থেকে 4 বাড়ছে, তারপরে হ্রাস পাচ্ছে। এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলের আয়তনের যে আয়তন প্রসারণের যে ব্যতিক্রমটা আমরা দেখতে পাচ্ছি, এটাকেই বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার যেটা আমরা দেখব, জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলাফল বা এর ফলে কিভাবে শীতপ্রধান দেশে জলচর প্রাণীরা স্বাভাবিক স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে। যেমন বলছে শীতপ্রধান দেশে এই যে জলাশয়ে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, শীতপ্রধান দেশে সেখানকার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকেও নিচে, হয়তো মাইনাস টেম্পারেচারে চলে যায়। আবার দিনের বেলায় সূর্যের আলো যখন থাকে তখন টেম্পারেচার একটু বেশি হওয়ায় সেখানে পরিবেশটা উষ্ণ হয়ে ওঠে। কিন্তু টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে নিচে চলে যায়, তাহলে সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে যদি জলাশয়ে সমস্ত জল জমে বরফে পরিণত হয়, তাহলে জলজ প্রাণীরা কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু শীতপ্রধান দেশে তাই কি জলজ প্রাণীরা বাঁচে না, তারা আরামসেই বেঁচে থাকে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, এরা কিভাবে বেঁচে থাকে বা অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটে। ধরো দিনের বেলায় সমস্ত জলাশয়ে তাপমাত্রা বেশি ছিল, কিন্তু যেই সূর্যাস্ত হলো তাহলে পরিবেশের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকবে। আর পরিবেশের তাপমাত্রা হ্রাস পেতে 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 যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলো, সমস্ত যে জলাশয়ে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তার মানে এই অবস্থায় জলের ঘনত্ব
সবথেকে কম এবং জলের ঘনত্ব সবথেকে বেশি, আয়তন সবথেকে কম। বলছে এর পরে অর্থাৎ 4°C তাপমাত্রার পরেও যদি তাপমাত্রা কমতে থাকে তখন কিন্তু জলের ঘনত্ব হ্রাস পেতে থাকে এবং আয়তন বাড়তে থাকে। আর যার ঘনত্ব যত কম সে তত হালকা। তার ফলে কি হয়, ওই হালকা যে জলটা ছিল মানে 4°C থেকে কম তাপমাত্রার যে জল, বা পরিবেশের তো তাপমাত্রা 4° থেকে কম, তাহলে উপরের যে জল ছিল সেই জল 4°C থেকে কম তাপমাত্রায় আসবে এবং আসার ফলে তার ঘনত্ব হ্রাস পাবে। আর ঘনত্ব হ্রাস পাওয়া মানে হালকা হবে এবং সেই হালকা জলটা কিন্তু উপরেই থাকবে। এর ফলে তোমার 4 থেকে 3 এলো, 3 থেকে 2, 2 থেকে 1 আসতে থাকলে তার ঘনত্ব ক্রমশ হ্রাস পেতেই থাকবে। এইভাবে আস্তে আস্তে যখন ও 0°C তাপমাত্রায় এলো ওর ঘনত্ব আরও হ্রাস পেল, আরও হালকা হলো এবং সেটা উপরেই থাকলো, নিচে কিন্তু নামতে পারলো না। এইভাবে তাপমাত্রা হ্রাস পেতে পেতে যখন 0°C তাপমাত্রায় এসে গেল, উপরের যে জল 0°C তাপমাত্রায় এলো সেটা কিন্তু জমে বরফে পরিণত হয়ে কঠিন হয়ে গেল, সেটা উপরেই থাকলো। কিন্তু নিচের দিকে জল 4°C উষ্ণতায় তখনও তার ঘনত্ব বেশি থাকার জন্য ভারীও ছিল, নিচেই ছিল এবং ওই যে 4°C উষ্ণতায় জলটা তরল অবস্থায় ছিল ওই জলের গভীর অংশে জলচর প্রাণীরা, বিশেষ করে মাছ বা অন্যান্য প্রাণীরা স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে বা জীবন ধারণ করতে পারে। এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদের দিয়েছি যে শীতপ্রধান দেশে যখন জলাশয়ের উপরিভাগে জল জমে বরফে পরিণত হয়, বরফের ঠিক নিচের জলের তাপমাত্রা কত হয়? 0°C। আর এইভাবে 0°C তাপমাত্রা থেকে নামতে নামতে একেবারে তলদেশে যখন আমরা যাই সেই তলদেশের তাপমাত্রা হয়ে যায় কিন্তু 4°C। এটা আমরা এইরকম প্রশ্নও কিন্তু আমরা আমাদের পরীক্ষায় দেখে থাকি। অর্থাৎ এইভাবেই এইগুলোকে রেডি করতে হবে এবং তোমাদের পড়তে হবে। এইটুকু বলেই আমরা তাপ যে অধ্যায়টা ওটা শেষ করব। শেষ করে আমাদের নতুন যে অধ্যায় সামনের দিন অর্থাৎ সামনের বৃহস্পতিবার আমরা শব্দ বলে একটা অধ্যায় আছে সেটা পড়ব।